বন্ধুরা, আজ এই কাহিনীটির কোনো সংজ্ঞাই দিব না। আশা করি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই বিশ্বনাথ নামের একটা লোকাল নেতার মেয়ে ইন্দু বাড়িতে আসছে হোটেল থেকে, কারণ আজকে ভোটের ফলাফল জানানো হবে। এদিকে বিশ্বনাথের দলের গাড়ির উপরের লোকটাকে সবাই ড্যাডি বলে ডাকে, আর পাশের ছেলেটার নাম শিবা। তারা সবাই ও সাথে বিপরীত দলের লোকও ফলাফলের জন্য অপেক্ষা করছে। একটু পরেই উপর থেকে বিশ্বনাথ ইশারায় জানায় সে জিতে গেছে। এই খবর শুনে তারা তো ভীষণ খুশি। ওখান থেকে নাচতে নাচতে গাড়িতে ওঠে আর আনন্দ উল্লাস করতে করতে বিশ্বনাথের বাড়ি যায় তাকে অভিনন্দন করার জন্য। তারা যখন বাড়ির সামনে আসে, ইন্দু শিবাকে দেখে খুবই আকর্ষিত হয়ে পড়ে। তার শরীরের মধ্যে কেমন যেন লেগে ওঠে। ড্যাডি বিশ্বনাথকে স্বাগত জানায়, আর বিশ্বনাথ শিবার কাছে শোনে সিনেমা থিয়েটার কেমন চলছে। শিবা বলে, আপনাদের আশীর্বাদে খুবই ভালো চলছে। তখন ড্যাডি শিবাকে বলে, তুই দেখে আয় তো, খাবার হতে আর কত বাকি, খুব খিদে পেয়েছে। শিবা কোথামতো রান্নাঘরে গিয়ে ইন্দুর মার কাছে রান্নার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই তো শেষ হয়ে গেছে, আমি গরম গরম পাকোড়া বানিয়েছি, না খেয়ে যাস না কিন্তু। শিবা পাকোড়া খাচ্ছিল, তখনই পিছন থেকে ইন্দু শিবাকে এসে হালকা ধাক্কা দেয়। শিবা হঠাৎ চমকে ওঠে। ইন্দু বলে, বেয়াদব ছেলে, তুমি আমাকে টাচ করলে কেন? আমি সবাইকে বলে দেব। তাই শিবা সরি বলে ওখান থেকে চলে যায়। পরের দিন কিছু লোক নাচতে নাচতে বিশ্বনাথকে স্বাগত জানাতে আসে। কাছে এসে হঠাৎ তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু ড্যাডি বিশ্বনাথকে সরিয়ে নিয়ে যায়। তারা অনেক চেষ্টা করে তাকে মারার জন্য, কিন্তু ড্যাডি আর শিবা তাকে বাঁচিয়ে নেয়। ওরা পালানোর সময় শিবা ওদের পিছু করে, কিন্তু ধরতে পারে না। ড্যাডি বিশ্বনাথকে বলে, এটা আমাদের বিপরীত দল কাশিরই কাজ হবে, আমার কাশির সাথে ডিল করতে হবে, পুরনো কিছু হিসাব বাকি আছে। এদিকে লোকটা কাশির কাছে গিয়ে বলে, সরি ভাই, অনেক চেষ্টা করছি কিন্তু শালাকে মারতেই পারলাম না। তখন কাশি বলে, কোনো ব্যাপার না, বিশ্বনাথ তোর ভয় পেয়ে গেছে, ও আমার কাছে এখানে অবশ্যই আসবে হিসাব নিকাশ করতে। পরের দিন শিবা বিশ্বনাথের বাড়ি গেলে তার মা বলে, ভালো হয়েছে শিবা, তুই আসছিস, আমাকে একটু মন্দিরে নিয়ে যাবি, তাহলে আমার খুব উপকার হতো। কথা মতো দুজন গাড়িতে বসে। ঠিক তখনই ইন্দু চলে আসে আর বলে, আমিও যাব। এবার ইন্দু গাড়ি চালিয়ে নিয়ে মন্দির পর্যন্ত পৌঁছালে ঠাম্মি বলে, চল ভগবান দর্শন করে আসি। ইন্দু বলে, না, আমি সামনের মন্দিরে যাব, তুমি এখানে যাও। সামনে যাবার সময় ইন্দু যেন শিবাকে ফ্ল্যাট করতেই থাকে। এবার তারা মন্দিরে গিয়ে ভক্তি ভরে প্রণাম করে। এদিকে ড্যাডি দেখতে পায় কাশীর লোকজন নদীর ঘাটে চাঁদা তুলছে, তাই ওখানে গিয়ে বলে, এটা আমাদের গ্রামের নদী, সবার অধিকার সমান, তুই কার কথায় এখানে টাকা তুলতে আসলি? তখন লোকটি বলে, তোমাদের বিশ্বনাথই কাশীকে পারমিশন দিয়েছে এখানে চাঁদা তোলার। ড্যাডি শীঘ্রই বিশ্বনাথের কাছে গিয়ে বলে, এটা মোটেও ঠিক কাজ না, নদী আমাদের সবার, ওখান থেকে বালি তুলতে গেলে টাকা লাগবে কেন? এখনই এটা বন্ধ কর। উত্তরে বিশ্বনাথ বলে, ভোটে কত টাকা খরচ হয়েছে জানিস তুই? প্রত্যেকটা লোককে কত টাকা করে দেওয়া লাগে, কোনো হিসেব আছে তোর? ড্যাডি বলে, তোর যত টাকা লাগে আমি দিতাম, তোকে ভোটে জিতিয়েছি লোকজনদের সেবা করার জন্য, কাশির সাথে মিলে ওখানে চাঁদা তোলার জন্য না। এভাবে এক কথায় দুই কথায় ওখানে প্রচুর গন্ডগোল লেগে যায়। শিবা তো একজনকে মারতে মারতে ঘরে উঠে যায়। হঠাৎ পাশের রুম থেকে ইন্দু তাকে টেনে নিয়ে যায়, বলে, গন্ডগোল পরে করো, আগে আমার কথা শোনো, অনেক দিন ধরে বলবো ভাবছি, কিন্তু সুযোগই হয় না তেমন। আমি তোমাকে প্রথম দেখাতেই অনেক ভালোবেসে ফেলছি, তুমি হ্যাঁ বলো, এখানেই আমরা বিয়ে করে ফেলবো, আর সাথে বাসর ঘরও। ঘর থেকে শিবা যেন এক নতুন রূপে বার হয়। তার মনে এখন ভালোবাসার লাড্ডু ফুটছে। সে যেন কল্পনার জগতে হারিয়ে গেছে। নাচ গান আর আনন্দের যেন কোনো সীমাই নেই। পরের দিন ড্যাডি তার লোকজনকে নিয়ে মাঠে দাঁড়িয়ে থাকে। সেখানে শিবা এসে ড্যাডিকে এক পাশে নিয়ে গিয়ে ইন্দুর কথা জানায়, কিন্তু ড্যাডি বলে, এই মুহূর্তে ওর বাবাকে কিছু বলা ঠিক হবে না, দুদিন আগেই ঝামেলা হয়েছে। তবে তুই চিন্তা করিস না বাবা, ঝামেলা ঠান্ডা হলেই আমি নিজে গিয়েই বিশ্বনাথের সাথে কথা বলবো। এদিকে ইন্দু বাবাকে বলে, আমার একটা বন্ধু ইউকে যাচ্ছে, আমি তাকে এয়ারপোর্টে ছেড়ে দিতে যাচ্ছি। বাবা পারমিশনও দিয়ে দেয়। এবার ইন্দু বাসে করে যাওয়ার সময় সে মাঝ রাস্তায় নেমে পড়ে, কারণ সেখানে তার জন্য শিবা অপেক্ষা করছে। তারপর তার RX-100 বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। তারা খুব সুন্দর মুহূর্ত কাটায়। শহরের শপিং মল থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ায়। পরের দিন তারা আবার এক জায়গায় দেখা করে। তখন ইন্দু বলে, তুমি এর আগে প্রেম টেম করছো, রোমান্স কিছু করতে পারো? শিবা বলে, না তো। তখন ইন্দুই তাকে কিস করা শিখিয়ে দেয়।
এভাবেই তারা প্রায় মেলামেশা করতে থাকে, কখনো সিনেমা থিয়েটারে, কখনো বাড়ি, কখনো বা পুকুরে, এরকম আরো অনেক জায়গায় তারা যেন স্বর্গ বানিয়ে ফেলে। ইন্দু একদিন শিবাকে বলে, আমার বাবা যদি আমাকে অন্য জায়গায় বিয়ে দেয় তাহলে? শিবা বলে, তোমাকে পাওয়ার জন্য আমি সারা পৃথিবীর সাথে যুদ্ধ করতে রাজি। ইন্দু মজা করে বলে, তেমন কোনো ঝামেলায় পড়ার আগেই চলো আমরা বিয়ে করে নেই। শিবা কিছু না বলে সোজা বাইক থেকে মঙ্গলসূত্র নিয়ে এসে ইন্দুকে বলে, আমি এতদিন তোমার মুখ থেকেই এই কথা শোনারই অপেক্ষা করছিলাম। মঙ্গলসূত্র পরানোর সময় ইন্দু বাধা দিয়ে বলে, পাগল, এর কেউ বোঝে না, আমার কত স্বপ্ন জানো, বিয়ে যখন করব সারা গ্রামের লোক দেখতে আসবে, কত আনন্দ করব সবাই একসাথে। শিবা বলে, আর কত অপেক্ষা করবো ইন্দু, তোমায় ছাড়া যে আমার এক মুহূর্তও ভালো লাগে না। ইন্দু বলে, চিন্তা করো না শিবা, আমি আজই বাড়ি গিয়ে আমার বাবার সাথে কথা বলবো, ওনাকে আমি যে কোনো ভাবে রাজি করাবো। রাতে যখন তারা বাড়ি ফেরে, বিশ্বনাথ তাদের দুজনকেই দেখে ফেলে, কিন্তু কিছুই বলে না। শিবা ড্যাডিকে ফোন করে বলে, আজ ইন্দু আমার বিয়ের কথা ওর বাবাকে বলবে, তুমি বিশ্বনাথের বাড়ি চলে যাও, কারণ ইন্দুর সাথে তুমিও একটু বুঝিয়ে বললে হয়তো রাজি হয়ে যাবে। ড্যাডি বলে, ঠিক আছে শিবা, তুই চিন্তা করিস না। পরের দিন শিবা ঘরে গিয়ে দেখে ওখানে ড্যাডি নেই। সে ইন্দুকে কল করলে ফোন সুইচ অফ। সে ড্যাডিকে কল করলে বলে, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। শিবা শীঘ্রই হাসপাতালে চলে যায়। তখন ড্যাডি বলে, বিশ্বনাথের বাড়ি যাওয়ার সময়ই আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাই আমি আজ যেতেই পারলাম না। এই শুনে শিবা খুব দুঃখী হয়ে বলে, সকাল থেকে ইন্দুর ফোন বন্ধ, তুমিও যেতে পারোনি, না জানি ওখানে কি হচ্ছে। ড্যাডি বলে, আরে শিবা, আমি থাকতে তোর অত চিন্তা কিসের, তুই মাঠে যা, ওখানে একটা লোক কিছু টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, আমার নাম বলা মাত্রই দিয়ে দেবে। কথা মতো শিবা মাঠে গিয়ে লোকটির সাথে টাকার ব্যাপারে কথা বলে। তার মধ্যেই একটা বন্ধু শিবাকে ফোন করে বলে, ইন্দুর বিয়ে হতে যাচ্ছে। এই শুনে শিবা খুব শীঘ্রই গাড়ি চালিয়ে ইন্দুর বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। তারপরও সে খুব কষ্টে ইন্দুর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। ওখানে কিছু জিনিসপত্র লাথি মেরে সোজা ইন্দুর ঘরে চলে যায়। তখন ইন্দু কাঁদতে কাঁদতে বলে, তুমি এখান থেকে চলে যাও শিবা, তোমার সাথে কোনো সম্পর্ক রাখলে বাবা তোমাকে মেরেই ফেলবে, তাই আমি এই বিয়েতে রাজি হয়েছি, আমার যা হয়ে যাক যাক, সমস্যা নেই, কিন্তু তোমার কিছু হলে আমি আর বাঁচবো না। তখনই বিশ্বনাথ তার লোকজন নিয়ে ঘরে চলে আসে। শিবাকে ঘাড় ধরে গুদামের উদ্দেশ্যে নিয়ে যেতে থাকে। ওখানে নিয়ে গিয়ে তাকে খুব খারাপভাবে মারে। মারতে মারতে এক পর্যায়ে তাকে অজ্ঞান বানিয়ে ফেলে। পরের দিন জ্ঞান ফিরলে শিবার অবস্থা খুব খারাপ, সে ঠিক মতো চলতেও পারছে না। তারপর অনেক কষ্টে সে বিশ্বনাথের বাড়ি গিয়ে দেখে লোকজন বিয়ে বাড়ির জিনিসপত্র গোছগাছ করছে। শিবার আগেতে ওখান থেকে একজনকে ধরে বলে, ইন্দু কোথায়? লোকটি বলে, সে তো এত সময় আমেরিকায় পৌঁছে গেছে। এই শুনে শিবার আর দুঃখের শেষ থাকে না, সে খুব কাঁদতে থাকে। কিছুদিন পর আমরা দেখতে পারি শিবা অনেক পাল্টে গেছে। এখন তাকে দেখতে দেবদাসের মতোই লাগে। সামান্য ভুলের কারণেই শিবা বিশ্বনাথের একটা লোককে খুব মারে। তার জন্য পুলিশ শিবাকে জেলে ধরে নিয়ে গেলে ড্যাডি ওখানে গিয়ে বলে, ওই ইন্সপেক্টর, তুমি কেন ওকে ধরে নিয়ে আসছো? কে কেস করছে ওর নামে? আর এফআইআর কোথায়? আমাকে এফআইআর দেখাও। কিন্তু এসআই কিছুই দেখাতে পারে না। তাই ড্যাডি ওখান থেকে শিবাকে ছাড়িয়ে নিয়ে আসে। কিন্তু শিবা ঠান্ডা হয় না, যাকে তাকে যেখানে সেখানে ধরে মারে। জিনিসপত্র ভাঙচুর যেন তার প্রত্যেক দিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। একদিন তো সে বিশ্বনাথের পুরো একটা গুদামে আগুন লাগিয়ে দেয়। কোনো সাক্ষী ও প্রমাণ না থাকায় শিবার উপরে কোনো অ্যাকশনই নেওয়া যায় না। শিবা এখনো ইন্দুকে ভুলতে পারেনি। গ্রামের প্রত্যেকটা জায়গায় যেন সে ইন্দুকেই অনুভব করে। এভাবেই কেটে যায় 2-3 বছর। হঠাৎ একদিন বিশ্বনাথের মা মারা গেলে শিবা ওখানে যায় এই ভেবে যে ইন্দু নিশ্চয়ই ঠাম্মাকে শেষ দেখা দেখতে আসবে। বেশ কিছু সময় এদিক ওদিক দেখার পরেও ইন্দুর কোনো খোঁজ নেই। তাই শিবা ওখান থেকে হতাশ হয়ে চলে আসে। কিছুদিন পরে গ্রামে একটা অনুষ্ঠান হয়। সেখানে শিবা মদ খেয়ে খুব নাচতে থাকে। আর এদিকে সেই মুহূর্তে গ্রামে ইন্দু আসে। পরের দিন শিবা খবর পেয়ে ইন্দুর বাড়িতে যে ইন্দু ইন্দু বলে ডাকতে থাকে। কিন্তু তখন বিশ্বনাথ বলে, এই এখানে এসে চিল্লাচ্ছিস কেন? বাড়ি যা, তুই আমাদের জীবন নষ্ট করে দিচ্ছিস, কিন্তু আর পারবি না। আজ আমি এখান থেকে ইন্দুকে নিয়েই যাব। ইন্দু না আসা পর্যন্ত আমি এখান থেকে নড়বই না। একটু পরে পুলিশ সেখানে এসে শিবাকে বাড়ি যেতে বললে শিবা পুলিশকে ধাক্কা মারে। তাই এবার পুলিশের লোকজন জোর করে তাকে থানায় নিয়ে গিয়ে আচ্ছা করে ধোলাই করে। আর এদিকে বিশ্বনাথ তার শখের RX 100 বাইকটা জ্বালিয়ে দেয়। প্রতিবারের মতোই ড্যাডি শিবাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে আর ঘরে এসে শুইয়ে দেয়। পরের দিন সকালে দেখে শিবা ঘরে নেই। সে চলে গেছে সোজা ইন্দুর রুমে।
ইন্দুকে বলে সে কেমন করে এই কষ্টে 3 বছর পার করেছে। তারপর এক পর্যায়ে রেগে মেগে বলে, তুই কেন আসলি না? তুই কেন আমার সাথে ভালোবাসার নাটক করলি? কেন আমার জীবনটাকে এইভাবে শেষ করে দিলি তুই? তখন ইন্দু বলে, আমি সত্যিই তোমাকে ভালোবাসছিলাম শিবা, কিন্তু আমার হাতে কোনো উপায় ছিল না। তবে তুমি আমাকে ভালোই বাসনি। যদি ভালোবাসতে তাহলে আমার সুখ চাইতে, এভাবে প্রত্যেক দিন এসে আমার বাড়ি ঝামেলা করতে না। তখন শিবা বলে, আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না, চলো আমার সাথে চলো। তাই বলে ইন্দুকে টানতে টানতে নিয়ে আসে। তখন বিশ্বনাথ শিবাকে চড় মেরে বলে, ছোট লোকের বাচ্চা, আমার মেয়ের হাত ছাড়। তখন শিবা তাকে ধাক্কা দেয় আর বিশ্বনাথ নিচে পড়ে যায়। পরপরই ড্যাডি সেখানে চলে আসে আর শিবাকে এক চড় মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। বিশ্বনাথ বলে, তোরা দুজন কি নাটক করিস? আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিবি না নাকি? তখন ড্যাডি বলে, যা কিছু হয়েছে এর জন্য আমাদের ক্ষমা করে দাও, দ্বিতীয়বার এমন ভুল আর হবে না। তাই বলে ওখান থেকে চলে আসে। এবার বাড়ি আসার সময় একটা ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে শিবাকে বলে, তুই এই গ্রাম থেকে চলে যা। কিন্তু শিবা রাজি হয় না, বলে, আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। এখানের প্রত্যেকটা জায়গায় ইন্দু স্মৃতি জড়িয়ে আছে। ড্যাডি বলে, বোঝার চেষ্টা কর শিবা, ওর এখন বিয়ে হয়ে গেছে, পার্সোনাল একটা সংসার আছে। তুই যদি এমন করিস তাহলে ও সুখী থাকবে কি করে? কিন্তু শিবা বলে, ইন্দু ওর বাবার ভয়তে আমার কাছে আসতে পারছে না, আর আমি ওকে ছাড়া থাকতেই পারবো না ড্যাডি। এবার ড্যাডি বুঝে যায় একে বুঝিয়ে কোনো লাভ নেই। তাই সে শিবাকে একটা ঘরে বন্ধ করে রেখে আবার গাড়ির কাছে ফিরে আসে। ছেলেটি বলে, ইন্দুর কিসের এত ভয়? সে যদি শিবাকে এখনো ভালোবাসে তাহলে চলো আমরা গিয়ে নিয়ে আসি ড্যাডি। তখন ড্যাডি বলে, তোরা কেউ সত্য জানিস না। ইন্দু আসলে কোনোদিন শিবাকে ভালোই বাসিনি, শুধু ব্যবহার করে গিয়েছে নিজের শারীরিক সুখের জন্য। সেদিন রাতে যখন আমি বিশ্বনাথের বাড়ি গিয়েছিলাম শিবা আর ইন্দুর সম্বন্ধ নিয়ে, তখন গিয়ে দেখি তখন ইন্দু ওর বাবাকে বলছে সে নাকি মহেশ নামের একটা ছেলেকে খুব ভালোবাসে, তারা একই সাথে পড়তো। মহেশ এখন আমেরিকায় জব করে, সে ইন্দুকে বিয়ে করে ওখানেই নিয়ে যাবে। এসব কথা শুনে বিশ্বনাথ রাজি হয়ে যায়। তাই আমি লজ্জায় তাদের সামনেই যেতে পারিনি। যখন আমি বাড়ি ফিরছিলাম তখনই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু আমি এসব কথা শিবাকে বলতে পারিনি ভয়ে, কারণ এসব শুনে শিবা কি করে বসবে। তাই আমি পরদিন ইন্দুর সাথে দেখা করি। তখন ইন্দু আমাকে কাঁদতে কাঁদতে বলছিল, বাবা আগে থেকেই আমার বিয়ে ঠিক করে রেখেছে, এখন আমার কিছুই করার নেই আঙ্কেল। তখন ড্যাডি বলে, নাটক করিস না, সব জানি আমি। তোর বাবার সাথে মহেশের বিষয়ে কথা বলার সময় আমি বাইরেই ছিলাম। তখন ইন্দু তার আসল রূপে ফিরে আসে আর ড্যাডিকে বলে, যাও তোমার ছেলেকে বুঝিয়ে বলো, আমার সাথে দুদিন ঘুরতে না ঘুরতেই সিরিয়াস হয়ে যায় কি করে। আমি কিছুই করতে পারবো না তোমাদের জন্য, তুমি এখান থেকে চলে যাও। এসব শুনে লোকটি অবাক হয়ে বলে, শিবাকে বলা উচিত ছিল তোমার, তাহলে বেচারা এতদিন ধরে কষ্ট পেত না। উত্তরে ড্যাডি বলে, শিবা সত্য জানতে পারলে ইন্দুকে তো মেরেই ফেলবে, সাথে সারা গ্রামে আগুন লাগিয়ে দেবে। এদিকে ইন্দুর বাবা ইন্দুকে বলে, টেনশন হচ্ছে? শিবা তো তোমাকে 2 দিন বিরক্ত করছে, আর আমাকে গত 3 বছর ধরে টর্চার করে আসছে। কখনো আমার লোকজনদের মারে, আবার কখনো গুদামে আগুন লাগিয়ে দেয়। গ্রামের লোকজনরা বলে, তুমি শিবার কিছু করো না কেন? ইচ্ছা তো হয় ওকে গুলি করে মেরে ফেলি, কিন্তু কি বলবো সবাইকে? ভালো ছেলেটার এসব করার পিছনে আমার মেয়ে দায়ী, সব দোষ আমার মেয়ের। কিন্তু ইন্দু কিছুই বলে না। পরের দিন বিশ্বনাথ কাশি আর এসআইয়ের সাথে দেখা করে বলে, আমার জামাই আসবে, তাই শিবাকে কিছুদিনের জন্য এই গ্রাম ছাড়া করতে হবে। জামাই যেন এসবের কিছুই জানতে না পারে। এই কাজ করতে তোমাদের যত টাকা লাগে আমি দেব। কথা মতো কাশির লোকজন সারা দিন শিবাকে এখানে ওখানে খুঁজে বেড়ায়। শেষমেশে রাতে গিয়ে একটা ঝুপড়ির ভিতর পায়। সেখানে তাদের ভিতর খুবই মারামারি হয়। শিবা এক একটাকে ধরে আচ্ছা মারে, কিন্তু দুর্ভাগ্যবশত শিবাও খুব আহত হয়ে পড়ে। এবার সে ওই দলের কালী নামের মেইন গুন্ডাকে তাড়া করতে করতে পুরনো স্কুল রুমে চলে আসে, কিন্তু কালী পিছন থেকে শিবার মাথায় বাড়ি মারে, তাতে শিবা রক্তাক্ত হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই কালীকে কাবু করে ফেলে আর তাকে বলে, বল কালী, কে তোকে মারতে পাঠিয়েছে? তখন লোকটা বলে, সে আর কেউ নয়, তোমার ভালোবাসার ইন্দু। কিন্তু শিবা বিশ্বাস করে না। পরপরই লোকটির ফোন বেজে ওঠে। রিসিভ করলে ইন্দু বলে, শিবা যেন বাঁচতে না পারে। এই শুনে শিবার মাথায় তো আকাশ ভেঙে পড়ে, শিবা পাথর হয়ে যায়। ঠিক তখনই কালী পিছন থেকে এসে তার কোমরে ছোরা ঢুকিয়ে দেয়। শিবা কষ্টে মষ্টে দেয়ালের গায়ে গিয়ে বলে, আমি যারে এত ভালোবাসলাম, যার জন্য জীবনে এত কষ্ট পেলাম, সে কিনা আমায় মারার জন্য লোক পাঠিয়েছে। কেন এমন করলো ইন্দু? তখন কালী বলে, মরার আগে সত্যিটা জেনে যা, ইন্দু তোকে কখনোই ভালোবাসেনি, সে তোকে ব্যবহার করছিল তার নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য। এই শুনে শিবার মাথায় তো আরো রাগ উঠে যায়। সে কালীকে হত্যা করে ফেলে।
তারপর ইন্দুর ঘরে যায়। হঠাৎ ইন্দু শিবাকে দেখে খুব ভয় পেয়ে যায়। তখন শিবা বলে, আমি তোকে বলছিলাম ভালোবাসতে, আমি তোকে বলছিলাম আমাকে বিয়ে করতে, কেন করলি তুই আমার সাথে এমন? আমি জীবনে তোকে ছাড়া অন্য কারো কথা কোনোদিন ভাবিনি। তোর যদি শুধু ওইসবের দরকার ছিল তাহলে তুই ভালোবাসার নাটক করলি কেন? প্রথম থেকেই বলতে পারতিস, কিন্তু তুই আমার জীবনটা কেন নষ্ট করলি? তুই বলেছিলি না তোর যেদিন মরণ আসে তা যেন আমার 1 মিনিট আগে আসে, তো সেই ইচ্ছা আমি পূরণ করে দিচ্ছি, দাঁড়া। তাই বলে শিবা ইন্দুকে গলা চেপে ধরে। ইন্দু ছটপট করে, তাও শিবা ছাড়ে না। প্রায় দম বন্ধ হয়ে যাবে, ঠিক তখনই শিবা ছেড়ে দেয় আর চুলির মুঠো ধরে বলে, ভয় পেয়ে গেছিস বিশ্বাসঘাতক, তোকে মেরে ফেলবো বলে? না ইন্দু না, তোকে বাঁচতেই হবে। আমার সাথে যে অন্যায় করছিস এটা ভেবে তুই রোজ কষ্ট পাবি, একটি মুহূর্তও তুই শান্তিতে থাকতে পারবি না, এটাই তোর শাস্তি। এখন তো আমার নিজের উপরেই ঘৃণা হচ্ছে, কারণ আমি তোর মতন একটা জঘন্য মানুষকে ভালোবাসছি। এই বলে শিবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়।